In today's lecture, we will be considering the previous lecture and as well as giving some mathematical solution as well. So today's lecture is about the Muslim inheritance law in Bangladesh. আচ্ছা, বাংলাদেশের আইনে আপনার মানে উত্তরাধিকার আইন নিয়ে আমাদের সমাজে অনেক ভুলভ্রান্তি আছে, যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে অনেক আলোচনা হয়ে গেছে। বন্টনের আগে কিছু কিছু জিনিস দেখতে হয়, যেগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করা হয়েছে। যেমন ধরেন হচ্ছে কি আপনার মানে একজন মুসলিম ব্যক্তি মারা যদি যান, বাংলাদেশের মুসলিম ফারাজ এবং দেশের আইন মতে সম্পত্তি বন্টনের আগে কিছু জিনিস দেখতে হবে। যেমন মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে কোনো দায় দেনা আছে কিনা, আদেশ কিন্তু আছে কিনা। বন্টনের আগে কিন্তু এই জিনিসগুলো পরিশোধ করতে হবে। যেমন ধরেন সৎকারের খরচ, মৃত ব্যক্তির মানে দাফনে যা খরচ হয় সেটা মৃত ব্যক্তির কি বলে সম্পত্তির থেকে প্রদান করতে হবে। ব্যক্তির বিয়ে থেকে প্রদান করতে হবে। আর কোনো পাওনা যেমন হচ্ছে কোনো মৃত ব্যক্তি কোনো দেনা পাওনা থাকলে তাহলে হচ্ছে গিয়ে কি উনি কি বলে আইন অনুযায়ী অথবা আদালতের অর্ডারের মাধ্যমে টাকা কারো কাছে কোনো টাকা পেলে এটা প্রদান করতে হবে। তারপরে দেনমোহর, স্ত্রীর দেনমোহর থাকলে ওইটা প্রদান করতে হবে। মানে কেউ ভদ্রলোক যদি মানে স্ত্রীর দেনমোহর না রেখে মারা যান, তাহলে সম্পত্তি থেকে আগে স্ত্রীর দেনমোহর দিতে হবে। যত টাকায়, যদি আপনার মানে 10 লক্ষ টাকার ভিতরে 5 লক্ষ দিয়ে রেখে না 5 লক্ষ জীবদ্দশা দিয়ে জন্যে, তাহলে মরার পর ওই টাকাটা দিতে হবে। তাহলে দেখেন প্রায়োরিটি লিস্টে প্রথমে হচ্ছে মৃতের দাফন কাফনের খরচ, এরপর হচ্ছে দেনা পাওনা, এরপরে হচ্ছে গিয়ে দেনমোহর, এরপরে দান অথবা হেবা। মৃত ব্যক্তি জীবদ্দশায় কোনো দান করে থাকলে তা হচ্ছে গিয়ে আপনার মানে বুঝিয়ে দিতে হবে। হুম 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 আচ্ছা, তাহলে হচ্ছে দেনমোহরের ব্যাপারটা থাকবে, তারপরে দান এবং হেবার ব্যাপারটা থাকবে। তারপরে হচ্ছে দান অথবা হেবা কি, মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় কোনো সম্পত্তি দান করে যান তাহলে সেটা প্রাপককে বুঝিয়ে দিতে হবে, যদি ইতিমধ্যে বুঝিয়ে না দেওয়া থাকে। এরপর দেখেন 4 নম্বরে 5 নম্বর হচ্ছে ওসিয়ত, ওসিয়তনামা, যেটাকে আমরা মানে বিদেশে মানে ইংরেজিতে বলি উইল। যদি আপনারা জানেন যে মুসলিম আইনে একজন মুসলিম ব্যক্তি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি, অর্থাৎ তার যদি 3 কোটি টাকা থাকে সেক্ষেত্রে 1 কোটি টাকা ওসিয়ত করে যেতে পারবেন জীবদ্দশায়, এর বেশি পারবেন না। কিন্তু কোনো সময় পুরো সম্পত্তি আপনার ওসিয়তনামা করে দিয়ে যেতে পারবেন না। আচ্ছা, সেটা হচ্ছে গিয়া 3 ভাগের 1 ভাগ। তো এটা নিয়েও ডিল করতে হবে। এইগুলা সমাধান করার পরে তারপরে উত্তরাধিকার ভিতরে বন্টন হবে। উত্তরাধিকার ভিতরে হচ্ছে গিয়া আপনার মানে 2টা ভাগ আছে। এটা হচ্ছে শেয়ারারদের ভিতরে এবং রেসিডুয়ারি অথবা আসাবা। রেসিডুয়ারি হচ্ছে ইংরেজি আর আসাবা হচ্ছে আরবি শব্দ। হ্যাঁ, এখন দেখেন একটা কি বলে সম্পত্তি বন্টনের আগে আবারও যেটা আপনার বলছি, স্ত্রী মহারণা সহ পরিশোধ করতে হবে এবং মৃত ব্যক্তি সৎকার ইত্যাদি সব গেল, এগুলো যাওয়ার পরে তারপর হচ্ছে উত্তরাধিকারী। আচ্ছা, এখন আপনাদের যেটা ইতিমধ্যে বোঝানো হয়েছে যে শেয়ারার কারা, রেসিডুয়ারি কারা, তারপরে আমি আরেকবার দিই অংশীদারি অথবা শেয়ারার। এটা হচ্ছে কি আপনাদের বলা হয়েছে যে এরা হচ্ছে মৃত ব্যক্তির কি স্বামী, স্ত্রী, মা, বাবা, দাদা, দাদি, বোন, কন্যা, পুত্রের কন্যা, বৈমাত্রেয় বোন, মানে পিতা এক মাতা ভিন্ন, বৈপিত্রেয় ভাই, মানে পিতা ভিন্ন মা এক, এবং বৈপিত্রেয় বোন আবারও পিতা হচ্ছে ভিন্ন মা এক। তো হচ্ছে এই প্রত্যেকের সম্পত্তিবান কে কতটুকু পাবেন তা ব্যতিক্রম সহকারে উল্লেখ করতেছে আপনাদের জন্য এখন। যেমন দেখেন স্বামী, হুম কোনো যখন কোনো বিবাহিত স্ত্রীলোক মারা যাবেন এবং তার কোনো সন্তান থাকবে না অথবা তার ছেলে কোনো সন্তান থাকবে না, তখন ওই স্ত্রীলোকের স্বামী মোট সম্পত্তির অর্ধেক অংশ পাবেন। এটা কিন্তু মনে রাখবেন, মানে তার যদি এখন 2 লক্ষ টাকা থাকে তাহলে স্ত্রী পাবেন, আর স্ত্রীর যদি 2 লক্ষ টাকা থাকে উনি মারা যাওয়ার পরে স্বামী পাবেন 1 লক্ষ টাকা। কিন্তু এটা হচ্ছে গিয়া মানে যখন তার কোনো সন্তান থাকবে না অথবা ওই মানে তাদের ছেলের ঘরে কোনো নাতি থাকবে না তখন। কিন্তু যখন কোনো সন্তান থাকবে অথবা
তাদের ছেলের কোনো সন্তান থাকবে, তখন হচ্ছে গিয়ে স্বামী হচ্ছে 4/1 অংশ পাবে, অর্থাৎ 2 লক্ষ টাকার ভিতরে মাত্র 50,000 টাকা পাবেন। এখন দেখেন স্ত্রী কত পাবেন যখন পুরুষ মারা যাবে। যখন বিবাহিত কোন পুরুষ মারা যাবেন এবং তার কোনো সন্তান থাকবে না, তখন ওই লোকের স্ত্রী মোট সম্পত্তির 4/1 অংশ পাবেন। কিন্তু যখন কোনো সন্তান থাকবে বা ছেলে কোনো সন্তান থাকবে, তখন হচ্ছে স্ত্রী 8/1 অংশ পাবেন। তাহলে হচ্ছে কি, যখন কোনো সন্তান বা ছেলের সন্তান নেই, কারণ আপনার হয়তো প্রশ্ন করতে হয়, স্যার আপনি খালি ছেলের সন্তান বলতেছেন কেন, তাহলে ছেলের কি হবে? ছেলে থাকলে তো ছেলের সন্তান আছে। এইরকম হইতে পারে যে হ্যাঁ, আপনার মানে করে ছেলে মারা গেছে কিন্তু ছেলের সন্তান আছে, প্রচুর এক্সাম্পল আছে এরকম। তো সেই ক্ষেত্রে কারণ আপনারা হয়তো বলতে পারেন দিয়ে কি বলে মানে এটা এই কারণে দিয়ে দিচ্ছে, যদি অনেকে বলতে পারেন এই লাইনটা একই সঙ্গে দেওয়ার কারণ এটাই যে তাহলে তো চার কেউ পাবে না। হম কি বলে ছেলের সন্তান কোনো সন্তান নাই, তার মানে হচ্ছে গিয়ে মানে আর কেউ পাবে না, তাহলে আমি পুরোটা পেয়ে যাবো। এটা যাতে একই লাইনে বলার কারণটা এই কারণেই, যত জায়গায় যাবেন আইনের বিধানে মুসলিম ল উত্তরাধিকার আইন দেখবেন একই লাইনে কথাটা লিখছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তাদের নিজেদের কোনো সন্তান অথবা তাদের ছেলের কোনো সন্তান, সন্তান কি ছেলে নামে এটা কিন্তু বলা নেই, কাজেই সন্তান থাকলেই ভাগটা কমে যাবে। তো হচ্ছে খালি ওই যে একটা জায়গায় বলা আছে যে ছেলের সন্তান মানে কি বলে, তাহলে আপনাদের মানে একটা জিনিস, কারো যদি মানে একটা এক্সাম্পল আমি আপনাদের দিয়ে দিই, কারো যদি মেয়ে সন্তান থাকে, কারো যদি মেয়ের ঘরে কোনো ছেলে অথবা মেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সম্পত্তির ভাগটা আপনার মানে যেমন স্ত্রীর ক্ষেত্রে আমি আপনাদের যে দেখাইছি, স্ত্রীর ক্ষেত্রে কি ছিল যে অর্ধেক পাবেন। হ্যাঁ, কিন্তু হচ্ছে গিয়ে আবার বলা ছিল যে যদি তার কোনো সন্তান থাকে অথবা তার ছেলের ঘরে কোনো সন্তান থাকে, তখন স্বামী 4/1 অংশ পাবে। এখন দেখেন, যদি ওই স্বামী তো স্বামী পাবেন, স্ত্রী মারা গেছেন স্বামী পাবেন। এখন এই সিনিয়রতে আমাকে একটা জিনিস বুঝান, করলে ফেরদৌসী তো লাইনে আছেন, আমাকে একটু বুঝান, যদি কি বলে মহিলা মারা গেছেন, উনার মেয়ে সন্তান ছিল, যে মারা গেছে কিন্তু মেয়ে সন্তানের ঘরে একটা ছেলে আছে, সেক্ষেত্রে ওই কি বলে মানে যিনি যে মহিলা মারা গেছেন, উনার স্বামী কতটুকু পাবেন? উনার মেয়ের ঘরে সন্তান আছে, কিন্তু মেয়ের ঘরের সন্তান কিন্তু মেয়ে বেঁচে নেই, তো সেক্ষেত্রে আহ, স্বামী কত পাবেন? সেক্ষেত্রে স্বামী হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে আপনি বলতেছেন যে একজন পুরুষ মেয়েটার মেয়ে বেঁচে নেই কিন্তু মেয়ের ঘরের ছেলে বা মেয়ে আছে, হ্যাঁ, মেয়ে আছে এরকম। হুম, আহ তাইলে আহ, স্বামীর অংশটুকু তার যেভাবে ছিল ওইভাবেই থাকবে স্যার, মানে যে যেহেতু অর্ধেক পাবেন। আহ, হ্যাঁ হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি একদম। যদিও আপনি এ- একটু আটকে গেছেন, তারপরে না এক্স্যাক্টলি না না স্যার, আমি আসলে একটু মানে আমার মাথায় তখন এসেছিল যে ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশন, না এখানে তো ইয়ে হবে না, না, মানে এখানে থেকে মানে স্বামীর তার যতটুকু অংশ সে পাবে, হ্যাঁ। হচ্ছে কি আপনার মানে, কারণ আইনে কি বলা আছে, আইনে বলা আছে যদি তাদের কোনো সন্তান থাকতো, হ্যাঁ, ধরেন ওই যে ভদ্রলোক আর ভদ্র মহিলার ঘরে মেয়ে সন্তান হয়েছিল, এবং মেয়ে সন্তানের ঘরে ছেলে জি। মেয়ে হয়েছে, ছেলেও হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওনার মেয়ে সন্তান বেঁচে নেই। হ্যাঁ, ওনার মেয়ে সন্তান মারা গেছে, জি। তারপরে ভদ্র মহিলা মারা গেছে, এক্ষেত্রে ইসলামী আইন অনুযায়ী স্বামী অর্ধেক পাবেন। কিন্তু ফেরদৌসী, এই সিনিয়রটা আমাকে বলেন, যদি উনার ভদ্র মহিলার ছেলে ছিল, ছেলের ঘরে একটা মেয়ে ছিল, হুম, মানে ওনার নাতনি ছিল, তো এখন হচ্ছে গিয়ে কিন্তু ছেলে মারা গেছে পরে, ধরেন 2019 সালে মারা গেছে এবং 2020 সালে এসে মহিলা মারা গেছে, সেক্ষেত্রে স্বামী কতটুকু হবে? সেক্ষেত্রে স্বামী আহ 4 ভাগের 1 ভাগ পাবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ঠিক আছে, সুন্দর বলছেন। ওকে, ঠিক আছে, আসেন এখন হচ্ছে কি আপনার মানে স্ত্রীর পার্টটাও ঠিক একই ধরনের আইন, খালি স্ত্রীর ক্ষেত্রে স্বামী যে জায়গায় মানে অর্ধেক পাইতেন, ওই যে ওই একই নিয়মে যে ওনাদের কোনো সন্তান নাই অথবা ছেলের ঘরের কোনো সন্তান নেই, সেক্ষেত্রে মানে স্বামী যেখানে অর্ধেক পাইতেন, স্ত্রী পাবেন মোট সম্পত্তি 4/1, অর্থাৎ মানে 4 লক্ষ টাকা থাকলে 1 লক্ষ টাকা স্ত্রী পাবেন যদি স্বামী মারা যান। এখন
হচ্ছে কি আপনার মানে কি বলে আবার হচ্ছে যদি কোনো সন্তান অথবা ছেলে অথবা মেয়ে হোক, যাই হোক, যদি সন্তান থাকতো অথবা ছেলের কোনো সন্তান মানে ওনার নাতি অথবা নাতনি যেই থাকতো, সেক্ষেত্রে আপনার মানে যে ভদ্রলোক মারা গেছেন ওনার স্ত্রী পাইতেন 8/1 অংশ। একবার। হুম। তাহলে হচ্ছে মনে রাখবেন মানে ইকুয়েশনটা একদম সেম। আপনার অঙ্কে যখন মানে পরীক্ষা তো দিবেন তখন তো এটা তো আপনার অনলাইনে রিসার্চ করে দিবেন, আপনাদের সামনে লিস্ট আর ছবি থাকবে। বাট আপনারা যদি মানে রেগুলার সিস্টেমে পরীক্ষা দিতেন তাহলে কিন্তু মানে আমার মনে রাখার যে স্টাইল, আমি মনে রাখতাম যে না, স্বামী যেটা পাবে এটার অর্ধেক স্ত্রীলোক পাবে। যদি স্বামী স্ত্রী দিয়ে দুজনে হিসাব করি তাহলে হচ্ছে ধরেন কারো স্বামী মারা গেলে সেক্ষেত্রে স্ত্রী পাবে স্বামী যেটা পাবে এর অর্ধেক, স্বামী যদি অর্ধেক পায় তাহলে স্ত্রী পাবে 4/1 অর্ধেকের অর্ধেক। তো এইভাবে হিসাবটা আপনার করতে হবে। আবার দেখেন ওই সিনিয়রিতে যখন হচ্ছে গিয়া তাদের ছেলের কোনো সন্তান অথবা অন্য কোনো সন্তান থাকবে তখন স্ত্রী পাচ্ছেন 8/1। ঠিক একই সিনারিওতে একই দৃশ্যতে স্বামী পাইতেন 4/1। বুঝতে পারতেছেন ফেরদৌসী? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন দেখেন কোন লোকের যদি একাধিক স্ত্রী থাকে তখন তারা এক স্ত্রীর ন্যায় সম্পত্তি পাবে এবং তা নিজেদের মধ্যে সমান ভাগ করে নেবে। আচ্ছা, তাহলে এই যে কি জায়গায় এই জায়গায় একটা এখন আপনার মানে কি বলে আমার আপনাদের এই জায়গায় কি হবে দেখে নেন। তাহলে হচ্ছে কি আপনার মানে যদি একই স্ত্রী থাকে একাধিক স্ত্রী থাকে, সাপোজ কোনো ভদ্রলোকের যদি 2জন স্ত্রী থাকে তাহলে সম্পত্তির ভাগটা কিভাবে হবে? উনারা 2জন মিলে মোট সম্পত্তির মানে 8/1 পাবেন। হুম। আপনার মানে জি এটা তখনই যখন উনাদের ধরেন কোনো কি বলে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যায় উনাদের ঘরে কোনো একজন মানে কেলো আছে, বাচ্চা কাচ্চা আছে অথবা ছেলের বাচ্চা কাচ্চা আছে, সেই ক্ষেত্রে সাপোজ সিনিয়রটা এইরকম দিই, উদাহরণটা আমি এরকম দিই, কোনো ভদ্রলোক 2 বিয়ে করছেন, তো হচ্ছে যে 2জন স্ত্রী আছে তার। এখন হচ্ছে গিয়ে ভদ্রলোক মারা গেলেন, প্রথম বউয়ের ঘরে উনার একজন ছেলে আছে। সেক্ষেত্রে সম্পত্তির ভাগাভাগিটা কিভাবে হবে মানে স্ত্রীরা কতটুকু ভাগ পাবেন? এখন বিবাহিত স্ত্রীরা তারা হচ্ছে গিয়া মোট সম্পত্তির 8/1 পাচ্ছেন। আগের আইনটাই বলবৎ আছে, খালি এই 8/1 2জনের ভিতরে ভাগ হয়ে যাবে। তাহলে 8/1 যদি 2জনের ভিতরে ভাগ হয় সেক্ষেত্রে প্রত্যেকে পাবে 16/1। জি স্যার। হাফ অফ 1/, জি মানে এভাবে হ্যাঁ যে ম্যাথটা আপনার করার সময় স্যার। 1/8 অর্ধেক করবেন আর কি। 8/1 জি অংশ জি অর্ধেক স্যার। করলে হচ্ছে কি আপনার মানে 16/1 জি জি স্যার। প্রত্যেকে হচ্ছে কি এইভাবে পাবে। আচ্ছা, এখন আসেন পিতা কত পাবেন। 3 নম্বরে পিতার হিসাব আসতেছে। হ্যাঁ, 3 নম্বরে পিতার হিসাব আসার কারণ কি? কারণ হচ্ছে কি আপনার লিস্টে এইভাবেই দেওয়া আছে, অন্তত আইনে বলা হয়েছে এইভাবে। আচ্ছা, তো হচ্ছে কি আর কি বলে যখন মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে অথবা মৃত ব্যক্তির ছেলের কোনো সন্তান থাকবে তখন মৃত ব্যক্তির মোট সম্পত্তির 6/1 পাবেন। তাহলে বাবা মানে যে ভদ্রলোক যদি মারা যায়, ভদ্রলোক মারা গেছেন, সেক্ষেত্রে তার যদি মানে কোনো উত্তরাধিকারী থাকেন তাহলে পূর্বসূরীরা মানে পিতা তো পূর্বসূরী, আর আচ্ছা উত্তরাধিকার শব্দটা আসলে হচ্ছে কি আপনার মানে অন্যরকম, উত্তরসূরি আর পূর্বসূরী আর কি। এখন ছেলের আগে বাবা আসছেন আর নাতি আসছে ছেলের ওপরে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে গিয়া কোনো মৃত ব্যক্তি যদি মারা যায় এবং তার 2 ছেলে অথবা হচ্ছে গিয়া আপনার মানে অথবা মেয়ে সত্য আমার মোট কথা মৃত ব্যক্তির কোনো সন্তান থাকলে অথবা ছেলের ঘরে কোনো সন্তান থাকলে তাহলে মৃত ব্যক্তির বাবা অর্থাৎ মৃত ব্যক্তির বাবা পাবেন মোট সম্পত্তির 6/1। কিন্তু মৃত ব্যক্তির যদি কোনো ছেলে না থাকে, হুম, আহ, ইয়ে, অথবা মৃত ব্যক্তির ছেলেরও কোনো ছেলে না থাকবে, হুম, কিন্তু মৃত ব্যক্তির 1 বা একাধিক মেয়ে থাকবে অথবা একাধিক ছেলের মেয়ে থাকবে। দেখেন হিসাবটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে এই জায়গায়, আপনাদের ঠান্ডা মাথায় এই জিনিসটা বুঝতে হবে। এইখানে ভদ্রলোক হচ্ছে গিয়া মানে মারা গেছেন, আর যে ভদ্রলোক মারা গেছেন তার হচ্ছে গিয়া কোনো ছেলে সন্তান নেই, হ্যাঁ, মেয়ের সন্তান আছে। তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির পিতা হচ্ছে গিয়া আপনার মানে কি বলে মৃত ব্যক্তির পিতা হচ্ছে গিয়া 6/1 পাবেন। তাহলে আপনার বলতে স্যার এটা এত তাহলে ঘুরে পেঁচে বলার কি দরকার ছিল? আপনি তো মানে আগেই বলছেন 6/1 পাবেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এই জায়গায় আবার পিতা মানে যে ভদ্রলোক মানে উনার পিতা
আসাবা মানে ওই যে অবশিষ্টাংশ রেসিডুয়ারি, ওটার হিসাবটা আমরা পরে আসতেছি। ওই জায়গা থেকে সম্পত্তি পাবে, তাইলে এখানে পাওয়া হচ্ছে গিয়া মোট দুই জায়গা থেকে সম্পত্তি পায়। শেয়ারার হিসেবে মোট সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাচ্ছে, প্লাস হচ্ছে মানে ইয়ে কি বলে আসাবা অথবা রেসিডুয়ারি অবশিষ্টাংশ হিসাবেও মানে বাকি যা থেকে ওইখান থেকেও পাচ্ছে। তাহলে মানে দেখে দিয়ে যে জেনে নেন, তাহলে মানে জিনিসটা আইনটা তাহলে কিরকম থাকবে? মোট সম্পত্তির 6 ভাগের 1 ভাগ, অথবা কি বলে রিয়ে সম্পত্তি আর আসাবা রেসিডুয়ারি হিসেবে সম্পত্তি পাবে। হ্যাঁ, এই হচ্ছে কি আপনার মানে টোটাল হিসাব গেল তাহলে। কি বলো তাহলে হচ্ছে কি আপনার মানে কিন্তু তাহলে এই জিনিসটা আপনার মানে দেখে নিলেন যে কোনো ছেলে সন্তান না থাকলে মৃত ব্যক্তির যদি এক বা একাধিক মেয়েও থাকে, অথবা ছেলের ঘরেও যদি মেয়ে হয়, তখন মৃত ব্যক্তির পিতা শেয়ারা হিসেবে তো পাবেনই, প্লাস আসাবা হিসেবে পাবেন। কিন্তু যদি মৃত ব্যক্তির কি বলে হচ্ছে কি আপনার মানে ছেলে সন্তান থাকেন, অথবা ছেলের ঘরের ছেলে সন্তান থাকেন, তাহলে হচ্ছে গিয়া শুধু 6 ভাগের 1 ভাগ পাবেন। আইনটা এতটাই সহজ, আবার অনেক ক্ষেত্রে চিন্তা করলে অনেক কঠিন। তারপরে দেখেন, পরে আসতেছে দাদা, মানে মানে দাদা চলে আসছে, দাদাও পাইতে পারেন। কখন পাইতে পারেন? মৃত ব্যক্তির দাদা যখন মৃত ব্যক্তির পিতা জীবিত থাকবেন না, অর্থাৎ মানে মানে আমার এর আগের ক্যাটাগরিতে 3 নাম্বার ক্যাটাগরি ধরে নিচ্ছি বুঝে সুবিধার্থে। এর আগের ক্যাটাগরিতে পিতা জীবিত ছিলেন, ছেলে মারা গেছে। এই জায়গায় হচ্ছে দেখেন মানে নাতি মারা গেছে, কিন্তু ইয়ে পিতা জীবিত নাই, পিতা আগেই মারা গেছে, নাতির আগেই পিতা মারা গেছে। তো হচ্ছে গিয়ে আর কি বলে, তাহলে হচ্ছে মানে পরে দাদা পাবেন, এই সিনিয়রতে দাদা পাবেন, পিতার ন্যায় সম্পত্তি পাবেন। এটা আপনার মনে রাখতে হবে। মানে ওই যে সেম হিসাব, 6 ভাগের 1 ভাগ। আবার যদি কি বলে ওনার এর জায়গায় হিসাবটা খুবই কঠিন হয়ে গেল, আসলে হিসাবটাকে বলার জন্য কঠিন হয়ে গেল। মানে 6 ভাগের 1 ভাগ তো পাবেন মোট সম্পত্তি, আবার অবশিষ্ট অংশ থেকে কখন পাবেন হিসাবটা করে দিতেন। ওনার নাতির ঘরের, নাতি তো মারা যায় উনি সম্পত্তি পাচ্ছেন, ওনার নাতির ঘরের হচ্ছে গিয়ে আর কি বলে নাতির ঘরের যদি কোনো ছেলে সন্তান না থাকে, একাধিক সন্তান থাকে, অথবা নাতির ঘরের সে নাতির ছেলের ঘরের কোনো ছেলে সন্তান যদি না থাকে, সেক্ষেত্রে দাদা মানে অবশিষ্টাংশ অথবা আশাবাদ থেকে পাবেন। 6 ভাগের 1 ভাগ তো পাবেনই, আর এই অবশিষ্টাংশ পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি মৃত ব্যক্তির পিতা যেহেতু পাবেন, দাদা কোনো মতেই সম্পত্তি পাবেন না। এটা কিন্তু একটা ক্লিয়ার কাট কিংবা পরিষ্কার একটা আইন। এরপরে চলে আসেন মায়ের অংশ, চলে আসেন, ঠিক আছে? মায়ের অংশটা কিভাবে হবে? হচ্ছে গিয়ে মা কত পাবেন? কোনো তা ওনার সন্তান মারা গেলে কি বলে তা দেখেন, মৃত ব্যক্তি মারা গেলেন, মা কত পাবেন? মা হচ্ছে গিয়ে আপনার মৃত ব্যক্তির যদি হচ্ছে গিয়ে আপনার মানে 2 বা ততোধিক ভাই বোন থাকবে, তখন কি বলে দেখেন, খেয়াল করে রাখুন, মৃত ব্যক্তির 2 বা ততোধিক ভাই অথবা বোন যদি থাকে, অথবা মৃত ব্যক্তির সন্তান থাকে, দেখেন যে এখানে কয়েকটা সিনারিও বলা আছে যে মা কখন কত পাবেন। কিছু এক্সাম্পল দিয়ে, একটা হচ্ছে মৃত ব্যক্তির সন্তান থাকতে হবে, হোক ছেলে অথবা মেয়ে, অথবা মৃত ব্যক্তির পুত্রের সন্তান থাকবে। একটা জিনিস খেয়াল করে রাখবেন, মেয়ের সন্তানের কথা কিন্তু মৃত ব্যক্তির কন্যার সন্তান হিসেবে কিন্তু কখনোই আসে না। আসে, এটা আসলে আসবে, আমি পরে পড়াচ্ছি। বাট এইসব মানে যখন সহজ সরল হিসাব করা হয় প্রথম দিকে, এই জিনিসটা আসে না। তাহলে মৃত ব্যক্তির সন্তান, অথবা মৃত ব্যক্তির পুত্রের সন্তান, অথবা মৃত ব্যক্তির 2 বা ততোধিক ভাই বোন থাকবে। হ্যাঁ, 2 বা ততোধিক কিন্তু লেখা আছে, একজন বলা নেই। তো 2 বা ততোধিক ভাই বোন যদি থাকে, অর্থাৎ মানে ধরেন তারা মোট 4 ভাই বোন, মিনিমাম 3 ভাই বোন থাকতে হবে, তাইলে হিসাবটা এই জায়গায় আসবে। তখন হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? যখন মৃত ব্যক্তির সন্তান, মৃত ব্যক্তির ছেলে ঘরের সন্তান, অথবা মৃত ব্যক্তির 2 এর অধিক ভাই বোন থাকবেন, তখন হচ্ছে গিয়ে মা মোট সম্পত্তি 6 ভাগের 1 ভাগই পাবেন। হ্যাঁ দেখেন, মানে বাবার সঙ্গে অনেক মিলে যায়, কিন্তু বাবাও কিন্তু 6 ভাগের 1 ভাগ পাইতেছেন। কিন্তু এখন দেখেন এই জায়গায় মানে আইনটা একটু পাল্টে যাচ্ছে, বাবার সঙ্গে অত মিলে না। কিন্তু মৃত ব্যক্তির যখন কোনো সন্তান থাকবে না, কিংবা মৃত ব্যক্তির ছেলের কোনো সন্তান থাকবে না, অথবা ভাই বোনের সংখ্যা 1-এর অধিক নয়, খেয়াল রাখেন কিন্তু মানে মাত্র 1 ভাই অথবা 1 বোন আছে, যে ভদ্রলোক মারা গেছেন, ওনার কোনো সন্তান নাই, ওর ছেলে হোক মেয়ে হোক, অথবা ওনার ছেলের ঘরেরও কোনো সন্তান নাই, তখন কি হবে? এবং ভাই বোন হচ্ছে গিয়া মানে যে ভাই বোন হচ্ছে গিয়া 1-জনের অধিক নয়, মানে একজন ভাই অথবা একজন বোন আছে, মানে মহিলারই হচ্ছে গিয়া মানে মার মার হচ্ছে মাত্র দুই ছেলে মেয়ে আছে আর কি। তো হচ্ছে সেক্ষেত্রে
আপনার মা পাবেন মোট সম্পত্তির 3/1 অংশ। দেখেন দাদার সঙ্গে কিন্তু এটা মিলে না। এই দাদা অথবা বাবাদের এই জিনিসটা কি বলে আপনার মানে মিলে না। ইয়ে এখন বাবার ক্ষেত্রে এটা কি হইতো? যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকতো, তাহলে হচ্ছে গিয়ে কি বলে, অথবা মৃত ব্যক্তির ছেলের কোনো সন্তান না থাকতো, তখন মৃত ব্যক্তির পিতা কি খালি আসাবল মানে কি বলে অবশিষ্টাংশ সম্পত্তি পাইতেন। কিন্তু মায়ের ক্ষেত্রে আইনটা অনেক আলাদা। মায়ের ক্ষেত্রে আইনটা আলাদা। এই কারণে আপনার মানে আমার কি বলে ইসলাম ধর্মের যে সিস্টেমটা, এটাকে অনেক ফেয়ার সিস্টেম মনে হয়। দেখেন এই জায়গায় মাকে বেশি দিয়ে দিচ্ছে, কারণ কি? এই কারণে আপনার মাকে একটু বেশি সম্পত্তি দিয়ে দিচ্ছে। কি বলে আপনার এই যে যখন মৃত ব্যক্তির পিতা এবং তার মৃত ব্যক্তির পিতা এবং তার জীবন সঙ্গিনী কি বলে জীবিত থাকেন, হুম, তার জীবন সঙ্গী, তখন আগে জীবন সঙ্গিনীকে সম্পত্তি দিতে হবে। তাকে দেওয়ার পর যে সম্পত্তি থাকবে তার 3/1 অংশ মাকে দেওয়া হবে। এখন তাহলে হচ্ছে কি ইসলাম কিন্তু এই জায়গায় ফেয়ার। মাকে দেওয়ার আগে তারা ওয়াইফের কথাটা চিন্তা করতেছে। ওয়াইফকে কত দিতে হবে, স্ত্রী কত পান, আপনার আগের আইনে পড়েছেন স্ত্রী পান কত পান বলেন দেখি। স্ত্রী সম্পত্তির কত ভাগ পাবেন যদি তাদের সন্তান যদি আপনার মানে কোনো সন্তান যদি না থাকে, তাহলে স্ত্রী পাবেন মোট সম্পত্তির 1 ভাগ। আর যদি কোনো সন্তান থাকেন অথবা ছেলে কোনো সন্তান থাকে, তাহলে 8/1 ভাগ। ওইটা দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আপনার মানে মা পাবেন হচ্ছে গিয়ে যে সম্পত্তি থাকবে ওইটার উপর মাকে দেওয়া হবে। তাহলে এই জায়গায় অবশিষ্টাংশের একটা হিসাব চলে আসছে। বোঝা গেছে এই জায়গাটা? জি স্যার। দেখি আমি তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। এই যে আমি একটা সিনারিও বলি। এক ভদ্রলোক মারা গেছেন, হ্যাঁ, আর হচ্ছে গিয়া কত 10 কোটি টাকা সম্পত্তি ছিল। তো মারা গেছেন, মারা যাওয়ার পরে দেনা পাওনা দিয়ে কবর টবর ইত্যাদি সব দেওয়ার পরে 10 কোটি রয়ে গেছে। তখন 10 কোটিটা বন্টন হবে মুসলিম আইনের মধ্যে। তখন হচ্ছে গিয়া কি বলে এ ভদ্রলোক মারা গেছেন, আর হচ্ছে একজন ওয়াইফ আছেন। তো ওয়াইফ আছেন, আবার হচ্ছে গিয়া আপনার মানে তাদের আর কোনো সন্তান নেই। এখন হচ্ছে গিয়া আপনার এই ক্ষেত্রে মা কত পাবে? আপনি ঠান্ডা মাথায় হিসাবটা করেন, ক্যালকুলেশনটা আগে করুন। ওয়াইফের ভদ্রলোকের যেহেতু কোনো সন্তান নাই, হ্যাঁ, ছেলের ঘরের সন্তান নাই, তাহলে ওয়াইফের অংশটা হাফ থাকবে। সরি স্যার, 1/4, হ্যাঁ, 4/1 ভাগ। 4/1 4/1 আর তাহলে হচ্ছে গিয়া 4/1 হয়ে গেলে মানে আচ্ছা, তাহলে ধরেন হিসাবে সুবিধার্থে ধরেন 4 কোটি টাকা, 10 কোটি না 4 কোটি ধরে নিন, তাহলে আপনাদের অঙ্কটা সহজ হবে। জি স্যার। স্যার তাহলে স্যার এখানে হিসাব তো স্যার সিম্পল। হ্যাঁ, কি বলে আপনার আর ওয়াইফের অংশটা মাইনাস দিয়ে দিলে তো স্যার মায়ের অংশটা হয়ে যায়, মানে 1 মাইনাস মাইনাস দিলে সম্পত্তি কত থাকে? ওয়াইফের অংশ হচ্ছে 4/1 অর্থাৎ 4 মায়ের অংশ 4/, তাহলে 3 ভাগ হয়ে যায়। তাহলে মা হচ্ছে কি আপনার মানে 3 কোটির ভিতর থেকে উনি হচ্ছে গিয়া মানে কি বলে 1/3 ভাগ। তাহলে মা এই জায়গায় কত পাবেন মানে ওয়াইফকে দেওয়ার পরে
যে অংশটা দিয়ে দিলেন, দেওয়ার পরে যে ভাগটা থেকে ওই ভাগ থেকে হচ্ছে মাকে দিতে হবে, বুঝতে পারছেন? জি জি স্যার। তাহলে হচ্ছে জি কত স্যার। অফিস পাবে, কিন্তু এইভাবে পরীক্ষার এক্সামে অঙ্কের হিসাব দিয়ে দিব যে এত কোটি টাকা হ্যাঁ সম্পত্তি। স্যার, আমি ওয়াইফ যদি 1/4 হ্যাঁ হয়, তাহলে তো মাদারের অংশটা 1 - 1/4 মাইনাস করলেই মায়ের অংশটা বের হচ্ছে। তারপরে যে আহ, আহ, কোটির আমি হিসাব, চার কোটি টাকার দিচ্ছি হিসাব যাতে করলে আপনার হিসাবটা মুখে মুখে বলে দিতে পারেন। জি আচ্ছা, ওয়াইফকে জি যদি স্যার, 4 কোটি দিয়েছেন, হলে তো স্যার যে 1 কোটি ওয়াইফ পাবে, 4 ভাগের 1 ভাগ। 1 জি কোটি স্যার। দেওয়ার পর কত বাকি থাকে? 3 কোটি। 3 কোটি, জি স্যার। 3 কোটি হচ্ছে কি মা কত পাবেন? যখন জীবিত থাকে তখন মা কত পাবেন? 1/3 ভাগের 1 ভাগ অংশ। সবসময় মনে রাখতে হবে আপনাদের, মানে ওয়াইফকে দেওয়ার পরে এর স্যার, কিন্তু স্যার ওইখানে মাদারের অংশটা তো একটা জিনিস আছে, যে এখানে যে লাস্ট বলছে যে when there is a wife, হ্যাঁ ওয়াইফ থাকবে এবং ওর হাজবেন্ড এন্ড দ্য ফাদার, হ্যাঁ তখন তো মা স্যার 1/3ও পাবে, আর সাথে যে রেসিডিউটাও পাবে, বাকি অংশটুকু অবশিষ্ট অংশও পাবে মা। হুম, এই তার জিনিসটা কারণ এখানে তো কোনো হাজবেন্ড, শুধু ওয়াইফ আছে, হাজবেন্ডও না আবার ফাদারও না, এখানে তো আর কেউই না, শুধু না, বাবা ওয়াইফ আছেন। এবং আমি কি বলে ধরেন আছে যদি সম্পত্তির হিসাবের সাথে ধরেন বাবা আছে, ওনার হচ্ছে কি আর ভদ্রলোকের হচ্ছে কি আপনার মানে স্ত্রী রেখে মারা গেছেন, হচ্ছে কি আর কি বলে কি বলে আপনার মানে হচ্ছে কি বাবা আছেন, হচ্ছে কি আর কি ও বলে বাবা, বাবা আছে স্যার। বাবা মা হুম। জীবিত আছেন আর ওনার ওয়াইফ জীবিত আছেন। যে ভদ্রলোক মারা গেছেন ওনার ও কোনো ওনার ভাই বোনও নাই তো, ওই ভদ্রলোকের কোনো ভাই বোনও নাই, ওনার স্ত্রী রেখে গেছেন, কোনো সন্তান নাই, আর বাবা মা রেখে গেছেন। আমি কিন্তু জানতে চাচ্ছি মা কতটুকু পাবেন। ও স্যার, আমি শুধু ওয়াইফ আর মাদার ওইটা দিয়েছি, ফাদারটা ইয়ে করি না, এই ফাদার জন্য। আমি বলিনি কিন্তু, যদি আচ্ছা ঠিক আছে আমি বলে পরের বার থেকে বলে দিয়ে দিব না। বুঝছে, এক্সামে যখন দিব আপনাদের একদম ডিটেলস নিয়ে দিব, বই পত্র ভাই এরকম হিসাব বেশ কয়েকটা দিব, অনেক মানে বেশ ভালো রকম জটিল করে দিব। প্রথম গুলো কিছু রাখবো, যারা হচ্ছে গিয়ে A+ পাইতে চান ওদের জন্য একটা সিনিয়র থাকবে খুবই কঠিন, ঠান্ডা মাথায় হিসাবটা করতে হবে। সব ডিটেল লিখে দিব, কার কি আছে না আছে, কোনো বই পত্রে যখন আমি কোনো কিছু বলবো না, ধরে নিবেন হচ্ছে কি আপনার মানে ওরা নাই। সাপোজ আমি যদি এক্সামে যদি আর যদি না বলে দেই, সেক্ষেত্রে আপনারা বলে দিতে হবে। সাপোজ বলে দিব বৈচিত্র্য ভাই আছে, হ্যাঁ, তো হচ্ছে যে তাহলে ধরে নিবেন এইটা আছে, যদি না বলে দিই ধরে নিবেন নাই, মানে যেটা বলবো না সেটা হচ্ছে ধরে নিবেন নাই। তো এক্সামের কোশ্চেন আমি কোশ্চেনটা এইভাবে করবো যে আপনার মানে কার কতটুকু ওয়ারিশ সময় ইত্যাদিতে একটা লিস্ট দিয়ে দিব, যে এরা 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 এতজন আছেন, এই ভদ্রলোক মারা গেছেন অথবা ভদ্রমহিলা মারা গেছেন, ওনার এই এরা এরা আছেন লিস্টে, কে কতটুকু পাবেন। আপনারা তখন ঠান্ডা মাথায় হিসাবটা বের করতে হবে। যারা A+ পাইতে যাবেন তারা এক কমপ্লিকেটেড ক্যালকুলেশন একটা পাবেন। ফেরদৌসী হিসাব করা শেষ? না স্যার। ফেরদৌসী হিসাবটা কিন্তু খুব সহজ। এখানে আমি আপনার মানে 4 কোটি করে দিয়েছি আপনার হিসাবের সুবিধার জন্য। আচ্ছা, ওয়াইফ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4 কোটির ভিতরে 1 কোটি ওয়াইফ পেয়ে যাবেন, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে তাহলে মা পাচ্ছেন হচ্ছে কি আপনার মানে 3 ভাগের 1 ভাগ, মাও মানে বাকি মানে 4 কোটি ওয়াইফকে দেওয়ার পরে যেটা থাকতেছে ওইখান থেকে হচ্ছে গিয়ে মা পাচ্ছে মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে হচ্ছে গিয়া কি বলে কি বলে আপনার মানে ওইখান থেকে হচ্ছে গিয়া মা পাচ্ছেন, বাকি থেকে পাচ্ছেন কত, হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে হচ্ছে গিয়ে মানে এই জায়গায় মা শুনতে পাচ্ছেন হচ্ছে গিয়ে কোনো ছেলে সন্তান নেই, হ্যাঁ, ওই জায়গায় 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ মা ওইখান থেকে 1 কোটি পাচ্ছেন, হ্যাঁ। এখন এই জায়গায় ওনার বাবা আছেন, এখন আপনি বাবার হিসাবটা আপনার বাইর করতে হবে, এটা কত, এটা হচ্ছে কি আপনার মানে তখন হচ্ছে গিয়ে শেয়ারার হিসেবে 6 ভাগের 1 ভাগ হবে, মানে এটা খুবই আসলে ক্যালকুলেটার নিয়ে বসান, ক্যালকুলেটর কিন্তু বসে আসলে কঠিন হবে। আপনার বাবার শেয়ার বার করতে হবে, আবার হচ্ছে গিয়ে মার শেয়ারও বার করতে হবে। তো মা কিন্তু নর্মাল হিসাবেই হচ্ছে গিয়া কি বলে আপনার মানে কি বলে 3 ভাগের 1 ভাগ।
আবার ওয়াইফ কত পাবেন? ওয়াইফ পাচ্ছেন হচ্ছে যে আপনার স্ত্রী পাচ্ছেন দিয়ে সম্পত্তির 4/1 ভাগ। স্যার তাহলে তো সম্পত্তিটাকে 4 ভাগ করলে হবে না স্যার, না, সম্পত্তিটাকে সম্পত্তি 4 ভাগ করলে আপনার মানে ইয়েগুলা করলে হবে না তো স্যার। আপনার মানে ইস্যুগুলা বার করেন। আপনার মানে মোট সম্পত্তিটা আপনি এবার আগে ভাগ করে নেন, যে মোট সম্পত্তিটাকে আপনি মানে করে ধরেন 4 কোটি টাকা, এসটি পাবেন হচ্ছে না, আপনার মানে এটাই করতে হবে, কারণ মোট সম্পত্তির অংশ হিসেবে যে ভাগটা হবে দেখেন ঠান্ডা মাথায় হিসাবটা করেন। আগে চলে আসেন স্ত্রী কত পাবে, যেহেতু স্ত্রীর লিস্টটা সবার আগে আছে, হ্যাঁ। তো হচ্ছে আমার 4 কোটি টাকা স্ত্রী পাবে হচ্ছে গিয়ে, যেহেতু কোনো ছেলে সন্তান নাই অথবা ছেলের ঘরে মানে ছেলে অথবা মেয়ে সন্তান, কোনো সন্তানই নেই ওনাদের কাজে, আর ছেলে ছেলে সন্তানের তো প্রশ্ন আসে। তো হচ্ছে স্ত্রী পাচ্ছেন এই জায়গা থেকে 1 কোটি টাকা, হ্যাঁ। এটা একটা গেল, স্ত্রীর অংশ কিন্তু আমরা বার করে ফেলছি, ভদ্রলোক মারা করে স্ত্রী পাবেন 1 কোটি টাকা। এখন দেখেন হচ্ছে গিয়া আর কি বলে পিতা কত পাবেন? পিতা পাবেন হচ্ছে গিয়া আপনার মানে 6/1 অংশ, এই অবশিষ্টাংশ হিসাব আমরা পরে করবো। 6/1 অংশ। এখন 4 কোটিকে আপনি 6 দিয়ে ভাগ দেন, ক্যালকুলেটার দেন কত আসে? মানে 4 কোটিকে 6, আচ্ছা 40কে 6 দিয়ে ভাগ দেন, তাইলে হয়ে যাবে, হিসাবটা ভাগ হয়ে যাবে। 6 6 36। স্যার স্যার আমি বলেন বলেন। আচ্ছা স্যার সুবিধাটা আমরা যদি স্যার এই যে ম্যাথের সিস্টেমে করি যে স্যার ওয়াইফের অংশটা প্রথমে দিয়ে দেয়, হ্যাঁ, ওয়াইফের পরে অংশটা প্রথমে মায়ের তাহলে অংশটা 1 কোটি, হ্যাঁ চোখ বন্ধ করে 1 কোটি দিবেন। 1/4, আর মাদারের অংশটা যদি আমরা 1/3 দেই, কিন্তু ওই যে মায়ের অংশটা তাহলে তো হতে গেলে মানে ম্যাথের হিসাবে আমরা ওইটা যে যে সমান করতে চাই, তাহলে 12/4 4 দিয়ে দিলাম মাকে। জি, আচ্ছা, এই জায়গাতে আপনি হিসাবটা কিভাবে করবেন? হ্যাঁ, হ্যাঁ। সহজ হিসাব। আপনার মানে এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে ম্যাথে হিসাব, আপনি হচ্ছে মানে আইনে যেভাবে বলে দিচ্ছে মোট সম্পত্তি যেটা, এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে মার অংশ বাইর হয়ে যাবে, মোট সম্পত্তিকে 6 দিয়ে ভাগ করলে মানে বাবার অংশ বাইর হয়ে যাবে, আর মোট সম্পত্তিকে 4 দিয়ে ভাগ করলে ওয়াইফের অংশ বাইর হয়ে যাবে, যেহেতু এখানে একজন মানুষ। তো হচ্ছে এইভাবে হিসাবগুলো করেন, কিন্তু আপনি বার করেন দেখি। আচ্ছা, হিসাবের সুবিধার্থে ভদ্রলোকের সম্পত্তি ধরে নিলাম 100 টাকা, এখন আপনি বার করেন হিসাবটা। 100 টাকা সম্পত্তি না, 100 টাকা বার করেন। দিয়ে প্রথমে 100কে 4 দিয়ে ভাগ দেন, এটা হচ্ছে 25 টাকা পাবে ওয়াইফ। করেন, আপনি খাতায় লিখে নেবেন হিসাব। আমার তো ক্যালকুলেটর অনেকদিন আগে বন্ধ করে দিয়েছি, আমার তো নিজেগুলো কোথায় যে রাখছে আমারও নাই স্যার। মোবাইলটা আমার সঙ্গে রাখেন, মোবাইল সঙ্গে রাখলে ক্লাসের সময় ফোন আসে, তাই মোবাইলটা সবাই রাখেন। আপনি হচ্ছে 100কে 4 দিয়ে ভাগ দেন, বুঝছেন? জি স্যার, তো স্যার 25 আসে। হ্যাঁ স্যার। এই যে স্ত্রী লিখে সমান দিয়ে সমান চিহ্ন দিয়ে লেখেন 25 টাকা। 25 লিখে দেন, টাকাটা লিখে তো না, মানুষের কথা শর্ট হ্যান্ডে করুন। জি স্যার। তারপরে হচ্ছে এখন আপনি মানে বার করবেন বাবার হিসাব, সিরিয়ালে তো বাবা আগে পড়ে। আচ্ছা, বাবা হচ্ছে গিয়া 6/1 ভাগ। তো হচ্ছে গিয়া 100কে 6 দিয়ে ভাগ দেন। 6কে 6, 6 দুগুণে 12, এটা কত আসে? 6 × 6 = 40, 36, 16 টাকা সামথিং একটা পাবেন। আর 36 4 40, হ্যাঁ 16.66, 17 টাকা ধরেন, হিসাবে সুবিধা 17 টাকা। জি স্যার। তারপরে হচ্ছে কি আপনি মানে বাবার হিসাব লিখে এবার মার হিসাবটা বার করেন। মা পাবে হচ্ছে গিয়া আপনার কি বলে 3/1 অংশ। তাহলে হচ্ছে কি মা এই জায়গায় অনেক বেশি পাচ্ছেন, হচ্ছে গিয়া 33 টাকা পেয়ে যাচ্ছেন মা। 33.33, 33 টাকা।
ফেরদৌসী কি হিসাব লিখছেন? জি স্যার। আচ্ছা স্যার আমার আসলে আশেপাশে কোনো ইয়ে নাই স্যার, ক্যালকুলেটর নাই স্যার। আচ্ছা ঠিক আছে আর আমি দেখি আমি আমার মাথা থেকে ক্যালকুলেট হিসাবে করবো দেখি কি পাই। আচ্ছা তাহলে হচ্ছে কি গেল, স্ত্রী পাচ্ছেন 25 টাকা, বাবা পাচ্ছেন 17 টাকা, আর ইয়ে গুলা মা পাচ্ছেন 33 টাকা। হুম, তাহলে আপনি হচ্ছে গিয়ে কত আসে, 17 আর 33 আর 25 হচ্ছে গিয়ে আর ইয়ে গুলো আপনার মানে, এরপরে আমরা অবশিষ্টাংশ হিসাবে আসবো। ঠিক আছে, 17, 33 আর হচ্ছে গিয়ে 25, 17 আর 33 যোগ করে কত হয়, 17 আর ইয়ে কি বলে 43 আর 7 হচ্ছে 7 আর 3 10, 50, তো 50 75 টাকার হিসাব কিন্তু হয়ে গেছে, মোট সম্পত্তির 75 টাকা হয়ে গেছে। এইবার চলেন রেসিডুয়ারিদের দেওয়ার চেষ্টা করি। জি স্যার। আচ্ছা, এখন এখন ফেরদৌসী আপনি যেটা হিসাবটা করবেন, এই দেখেন স্ত্রীর যে অংশ মানে হচ্ছে সরি ইয়ে কি বলে ওয়াইফকে এবং অন্যান্য সব ভাগ বাটোয়ারা রেসিডুয়ারি হিসাব মানে অবশিষ্টাংশ হিসাবে আসলাম, হ্যাঁ, অবশিষ্টাংশ রয়ে গেছে 25 টাকা। 25 টাকার ভাগ বাটোয়ারাটা কিভাবে হবে, 25কে আপনি মানে ফেরদৌসী 3 দিয়ে ভাগ দেন। স্যার অবশিষ্ট অংশটা বাবা পাবে না স্যার? না পুরোটা এখন ওনার তো বাবা মা দুইজনই জীবিত আছে যে। ও জি স্যার। ফেরদৌসী আমরা বোধহয় হিসাবে একটা ভুল করে ফেলছি। কেন জানেন, আম, আমাদের সিনিয়রিতে মৃত ব্যক্তির কিন্তু কোনো সন্তান ছিল না, অথবা মৃত ব্যক্তির ছেলেরও কোনো সন্তান ছিল না। এই ক্ষেত্রে কিন্তু ইয়ে কি বলে আপনার মানে বাবা কিন্তু কোনো সম্পত্তি পান না, উনি হচ্ছে খালি অবশিষ্টাংশ পান। জি স্যার, আমি আমি সেটাই প্রথমে বলতে চাইছিলাম স্যার, যে এইটাই হবে ওই এটা ওয়াইফ এবং এটা মাদারকে এটার দেওয়ার ক্ষেত্রে পরে যেটা রবে ওইটা মাইনাস করলে বাবার অংশটা চলে আসবে স্যার। তাহলে চলেন, এটা হচ্ছে কি আপনার এই হিসাবটা আবার নতুন ভাবে করি, হচ্ছে কি আপনার মানে 25 প্লাস 33 যোগ দিলে কত আসে, 33 55 হচ্ছে কি আপনার মানে 58, 58 আসে। তার মানে বাকি থাকে হচ্ছে কি আপনার কত, 42। 42-এর ভিতরে মা কত পাবেন, অবশিষ্টাংশ সম্পত্তি থাকে কিন্তু সেখানে 42, আর মা কিন্তু ইয়ে কি বলে ওই 42-এর 3/1 অংশ পাবেন। 42-কে একটু 3 দিয়ে ভাগ দিতে পারবেন? জি স্যার। কারণ আমি 3 14 স্যার। ডেস্কটপে বার 3 করছি। 14 স্যার, হ্যাঁ। 14 এ হয় স্যার। কত, 42 14 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে তো স্যার 14 হয় স্যার। 3 14 42, তাহলে হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়া 42-এরও 14 পাইতেছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়া কাজে হচ্ছে গিয়ে আপনার মানে যে কি বলে 42-এও যদি 14 পান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে হিসাবটা কিরকম আসলো, 42-এর 14 পাচ্ছেন আর বাকিটা হচ্ছে বাবা পেয়ে যাচ্ছেন। মানে বাবা পাচ্ছেন হচ্ছে গিয়া 14 দুগুণে 28, 28 ভাগ সম্ভব 28 টাকা হচ্ছে বাবা পাচ্ছেন, তারপর হচ্ছে মা পাচ্ছেন ওইদিকে হচ্ছে গিয়ে আপনার মানে 14 প্লাস হচ্ছে গিয়া কত, 33 হচ্ছে গিয়ে 14 প্লাস 33 হচ্ছে কত আসে, সাতচল্লিশ। তাহলে মা হচ্ছে মোট 47 সম্পত্তি পেয়ে যাবেন, আর ওয়াইফ পাচ্ছেন 25, তাই তো এইরকমই হবে।
আপনাদের ইয়ে মিড টার্ম এক্সামটা যারা ঠান্ডা মাসে অঙ্ক করবেন তারা ভালো করবেন। যারা ঠান্ডা মাসে অঙ্ক আসলে করবেন আসলে স্যার এই অঙ্কটা হচ্ছে টোটালি একটা এক্সেপশন স্যার, আপনি যেটা দিয়েছেন স্যার, এটা এক্সেপশনাল সিস্টেম, এর জন্য সমস্যা হচ্ছে স্যার। হুম। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার না যদি আমি ওয়ারিশ দিতাম আপনাদের হিসাব কিন্তু আরো কঠিন হতো। আমি চাইলে সাপোজ 2 ছেলে 2 মেয়ে বা 2 ছেলে আমি 3 আপনাকে মেয়ে। টাকা দিয়ে দিচ্ছেন তো স্যার, এজন্য আমার ঝামেলা হচ্ছে, কিন্তু মেতে করলে করে দিয়ে দিতে পারি, অলরেডি হয়েও গেছে, সমস্যা নাই। বুঝতে পারতেছি। আমি হচ্ছে কি আপনার এগুলো দিয়ে দেবো, যারা ঠান্ডা মাথায় অঙ্ক করতে পারবেন তারা পরীক্ষায় পেরে যাবেন। জি একটা স্যার। প্রশ্ন থাকবে এরকম খুবই কমপ্লিকেটেড, বাকি প্রশ্নগুলো যেমন কি থাকতে পারে তার মানে অত কঠিন থাকবে না। কারণ বাকি প্রশ্ন কি থাকতে পারে আপনার আর একটা এক্সাম্পল দিলে কিভাবে হয় ঠিক আছে। হ্যাঁ, আপনাদের মানে ইয়ে কি বলে আমি সাপোজ একটা একটা প্রশ্ন আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি কি কমপ্লিট হতে পারে দেখেন। আমাদের পরীক্ষার প্রশ্ন আমি রেডি করে হচ্ছে ইতিমধ্যে। জি স্যার। এই যে আপনাদের মানে প্রশ্ন একটা করি একটু কথা বলি। ইয়ে কি বলে এজ হেয়ার্স অফ পার্সনস ব্রাদার সিস্টার এন্ড ডটার লেফট বিহাইন্ড। হ্যাঁ মানে এক ভদ্রলোকের ভাই বোন এবং কন্যা সন্তানকে রেখে গেছেন, আর কিন্তু কেউ নেই। এই জায়গায় যদি বলে দিই আপনারা মনে রাখবেন যে এই ধরনের প্রশ্ন যদি করি তাহলে যাদের নাম বলে দিচ্ছি শুধু ওরাই আছেন আর কেউ নেই, তাহলে কি ভাই বোন এবং কন্যা একজন করে রেখে গেছেন। তাহলে হচ্ছে কি কে কতটুকু পাবেন বুঝছেন, প্রশ্ন থাকবে ঠিক এই ধরনের, খুবই ছোট প্রশ্ন। বুঝতে পারছেন ফেরদৌসী? জি স্যার। প্রশ্ন থাকবে এই ধরনের। আচ্ছা আরেকজন কে জানি আসছিলেন, উনি আবার এসে চলে গেলেন দেখি। কে আসছিল আল্লাহ জানে, আমি খেয়াল করিনি কাজে। জি স্যার, খেয়াল করি নাই স্যার। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এই হচ্ছে কি আপনার হিসাব নিকাশ, তো হচ্ছে কি আপনার মানে এই বাবা মার হিসাব, হ্যাঁ। তো ঠান্ডা মাথায় এগুলো হচ্ছে কি আপনাদের বইতে দেখবেন হিসাবগুলো সুন্দর দেওয়া হবে, হ্যাঁ। যে বই আপনার যে ব্যবহার করতেছেন বই হিসাব নিকাশ আর ঠান্ডা মাথায় পাবেন। আমি প্রত্যেকদিন আপনাকে একটু করে দেখায় দেবো। আর আমি পুরো কোর্স জুড়ে এগুলো সুন্দরভাবে বোঝাই দেবো, কারণ আমি হচ্ছে টেকনিক্যাল জিনিসটা শিখাইতেছি। কেউ যদি কখনো আপনাদের কাছে আসে তাতে আপনারা ঝটপট বলতে পারেন কে কে আসে না আসে, এই অংশটা পাবেন। আপনার এই এক্সাম শেষে আমি একটা অথবা এক্সামের পরীক্ষা দেওয়ার আগে একটা চার্ট বানিয়ে নেবেন যে হচ্ছে এই ধরনের একটা চার্ট, তাহলে থাকলে আপনাদের সুবিধা হবে। আমি দিচ্ছি এখন যদি আপনার সবাই শর্টকাট করবেন, হ্যাঁ। তো হচ্ছে কি আপনার মানে কি এই ধরনের একটা চার্ট বানাবেন, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এই ধরনের একটা চার্ট বানাবেন যে আপনার মানে ইনহেরিটর কে কে হতে পারে, যে পুরানো সিস্টেমটা কি ছিল টোটাল, মানে মেয়ে কত পাবে, যেখানে হচ্ছে গিয়ে কোনো ছেলে নেই একমাত্র ডটার, মোর দেন একাধিক ডটার, তারপরে ডাটার উইথ সান, সেক্ষেত্রে কত, প্রফেসর ভাই বাবার অংশ দেখেন, এই ধরনের একটা চার্ট করে নেবেন। এই ধরনের একটা চার্ট করে নিলে আচ্ছা এই আপনার মানে চার্টটা আমি এখন দিচ্ছি না, দিলে আপনি একদমই করবেন না, যদি এখান থেকে কারো নিচে আগে নিয়ে চার্টটা এরপরে অনেকে ভুল করবেন, আমি জানি ঠান্ডা মাথায় এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। এই যে আমি আপনাদের যে কোশ্চেন করবো এই লিস্টটা দেখে বলবো, হচ্ছে কি আমি মানে অনেক কিছুই রাখবো এখানে। তো সিস্টার আন্টি ক্লাস একদম না ক্লাসে নাই যে হচ্ছে এইভাবে জিনিসগুলো করতে হবে আপনাদের। তো